দিকে এমনি চাইয়ে রইছো গা? কি সমস্যা? চোখ খুললেই মোর দিকে এমনি চাইয়ে থাকবি না, মুই কিন্তু খবর কইরে চাইরে দিমু কইয়ে রাখলাম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আমি অনেক ভালো। আপনি যে এইভাবে কথা বলেন, মানুষ তো মনে করে যে আপনি এইভাবে কথা বলেন। এইটাই তো সমস্যা ভাই। মানে জিনিসটা হচ্ছে যে মানে আমি তো অ্যাক্টিং করি ভাই। এখন মনে করেন নিশ্চয়ই ভালো অ্যাক্টিং করছি, নাহলে মানুষ বিশ্বাস করে কেন? তো এইটা আসলে আমার সাকসেস হিসাবে আমি দেখে নিই ভাই, অ্যাচিভমেন্ট, যে আমি আসলে মানুষকে বিশ্বাস করাতে পারছি আমি এরকম। কিন্তু আমি কিন্তু এরকম না। ঠিক আছে, এটাই আপনি হচ্ছে সত্যি ওরকম কথা। না, কিন্তু আমি একটু ওরকম ভাবে দেখতে চাই। ধরুন ওই যে আপনি তো ব্যাচেলার পয়েন্ট, ওই সিনটা আসলে খুবই জনপ্রিয় একটা সিন। মানে আপনি যে এই মনে তুমি ছায়া আছো কে তোমাকে দেখি, ও কি বিশ্ব বলে? ভাইয়ের সাথে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই সিনটা একটু যদি জাস্ট 10-12 সেকেন্ড ওই যে ওই দুই একটা ডায়লগ যদি আমাদেরকে শোনান। তুমি এত কিউট কেন? হ্যাঁ, এটা বলার পরে তো ভাই চেপছিল। লাস্টে আপনাকে একটা উষ্ঠা মারছিল না? হ্যাঁ, রাস্তায় একটা লাথি মারছিল, পরে আমি গড়ায় বিস্তার থেকে পড়ে গেছিলাম। ওই সিনটা করার পরে কি খুব বিপত্তিতে পড়ছিলেন? না না, আমি আসলে একটা জিনিস কি, যে কিছু সংখ্যক মানুষ সবসময় গালি দিবে, বকা দিবে, এরকম উল্টাপাল্টা করবে, কিন্তু এই ক্যারেক্টারটা করা নিয়ে আমি একটু প্যারা ছিলাম ওই সময়, কারণ আমি তো বুঝতাম না তখন। তো আমি ভাবছিলাম যে তো একটু বেশি হেট পাবো, কিন্তু না, এটার উল্টাটা হয়েছে। আমি উল্টাটা বেশি মানুষের ভালোবাসা পাইছি। সো আসলে মানুষের মাথায় বুদ্ধি আছে, ওরা বুঝছে যে আমি অ্যাক্টিং করতেছি। মানে কি আপনাকে হাঁপিয়ে দিতে হয়? না 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 না, বাট এর কিছু মানুষ আছে অ্যাকচুয়ালি ভাবে, যখন আমার সাথে মানে আসে, ও মানে সত্যি আমার সত্যি রাস্তায় আমার দেখালে একটু এই সজীব হালকা ভাই, মেয়ে টাইপের। এই সজীব ভাই, তা আমি তো ফার্স্ট সজীব ডাকতে, সজীব না, তখন বুঝছে ও আচ্ছা, আমাকে তো ওই ক্যারেক্টার হিসেবে ডাকছে। যখন সামনে আসে আমি নর্মালি কথা বলি, তো অবাক হয়ে যায়, বলে ভাই আপনি নর্মাল, মানে মনে করে যে আমি আসলেই ওইরকম, কিন্তু আসলে ওইরকম না তো। আচ্ছা ঠিক আছে, এই গল্পগুলোই শুনবো। তারপরে কেমন আছেন? আসি ভাই, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদ কেমন গিয়েছে? ঈদ ভালো গেছে। আসলে যান্ত্রিক জীবন তো, ছুটি টুটি পাই না, তো ঈদে আসলে বাসায় ছিলাম, ফ্যামিলির সাথে ছিলাম, কিছু আত্মীয়দের বাসায় গেছি, এভাবেই আর কি ঈদটা কাটাইছি। ঠিক আছে, ওকে। দর্শকদেরকে একটু স্বাগত জানিয়ে আসি। যে দর্শক, স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আজ আড্ডায় উপস্থিত আছেন জাকি আহমেদ জারিফ। অনেক গুণে গুণান্বিত অভিনেতা, কন্টেন্ট ক্রিয়েটর, পেট লাভার, ব্লগার, মানে বলে শেষ করা যাবে না। ওনার মুখ থেকেই শুনবো যে কি কি গুণ আছে ওনার। আশা করি আড্ডাটা ভালো লাগবে। এই যে আমি বলছিলাম না আপনার অনেক গুণ, হ্যাঁ, মানুষ আসলে জানে না, আমিও টোটাল জানি না যে আপনি কি কি পারেন, কি কি আসলে আপনার গুণ বলেন তো? আমি বেসিক্যালি যদি ছোট করেই বলি, এর বললে গেলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু ছোট করে বলি বড় সেটা করে হচ্ছে, বলেন না যে কি করছেন জীবনে। আমি তো বেসিক্যালি ফাইজলামি করছি সারা জীবন, ঠিক আছে, ঘোরাঘুরি করছি, মজা করছি, বেলি রোডে আরামবাগে বড় হয়েছি আমি। তো ওই সময়টা আসলে জীবনে মজা করে কাটাইছি, আমি সবসময় হাসাহাসি করছি, এইটাই আমার লাইফের একটা এইম ছিল, যে মানুষকে খুশি রাখা। তো ওইটার থেকে আসলে হঠাৎ করে একদিন মনে হলো যে র্যাপ গান গাবো আমি। র্যাপার? হ্যাঁ, একটু র্যাপার হবো আমি। আচ্ছা। কারণ আমার বাইরে তখন আমি কম্পিউটার মাত্র নতুন নতুন আসছে, ওই যে পেন্টিয়াম 3 ওইটা আসছিল হ্যাঁ, তখন। Pentium 3 ওই সময়, অনেক আগের কথা, ওই সময়, ছোটবেলায়। হ্যাঁ ওই সময় আমার কয়েকটি ডাউনলোড করা গান পাইছিলাম, যে কন স্নুপ ডগ জন্ম হচ্ছে র্যাপার হবো আমি। তা আমি এরকম র্যাপ ট্যাপ লিখতাম বাংলায়। আমি, আমার তখন আইডিয়া ছিল না আসলে কেউ করতো না কিনা। তো এই করতে 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 সামহাও কিছু শো করছি, সিডি বের করছি, একটা র্যাপের একটা ক্রু বানাইছিলাম। তা আমরা অনেক হার্ড করে র্যাপ করতাম না, আমরা সব মজা টজা নিয়ে করতাম, একটু মেলোডি রিলেটেড থাকতো। তো করতে 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 কেন জানি তারপরে যে বড় হয়েছি, টিনেজ হয়েছি, একটু প্রেমে আটকায় গেছিলাম, যে কারণে সব কিছু থেকে আমি আলাদা হয়ে গেছিলাম, ঠিক আছে। তো ওই প্রেম পরে টিকে নাই, তারপর আবার ব্যাক করছি, ঠিক আছে। সামহাও একবার আমার আবার ভিজুয়ালের প্রতি আমার একটা উইয়ার্ড একটা ফেটিশ কাজ করে। আমার সবসময় ভিজুয়ালস ভাল লাগে। আমি যখন কোনো একটা জোস ভিজুয়াল দেখি, আমার মনে হয় যে আল্লাহ এটা কেমনে করলো, এটা আমি করলে কেমনে করতাম, ওইগুলো চিন্তা করতাম। আমি কিন্তু কোনো পড়াশোনা করিনি এই লাইনে। সো আমার আব্বা কিন্তু ফটোগ্রাফার, তা আব্বার কিন্তু অনেক ধরনের ক্যামেরা বা লেন্স ছিল। আমি লেন্সের সাথে ছোটো থেকে ক্যামেরা দেখেই বড় হয়েছি, বুঝছেন। তা ক্যামেরা আমি হাতে দিতাম, কী বলবে আর। তো আমি সবসময় এরকম করতাম, একটা মাছি ছাইরা রুমের মধ্যে ওরে ফলো করার চেষ্টা করতাম, ফোকাস করার চেষ্টা করতাম। এরা যদি আমি ফোকাস করতে পারি, তাহলে তো ভাই আমার ফোকাসের আর ঝামেলা নাই, মানে প্রো হয়ে যাবো। মানে ভালো বুদ্ধি, মাছি, হ্যাঁ, মাছিকে ফলো করে। ওইটা তো অনেক ফাস্ট, তো যত বেশি ধরতে পারবো তত বেশি আমার লাভ। তো এরকম করে নিজেরাই প্র্যাকটিস করতাম। তো কাজিনদেরকে, জয়েন্ট ফ্যামিলি ছিলাম আরামবাগে, তো কাজিনদেরকে নিয়ে ছোটো ছোটো শর্ট ফিল্ম বানাতাম, কিন্তু ইউটিউবে যে আপলোড দিতে এইসব জানি না। তো পরে ওগুলো দিয়ে কাজ করছি হঠাৎ করে মিডিয়ার যে শাড়ির পলক ভাইয়ের সাথে একটা শ্যুটে সামহাও পরিচয় হয়েছে, ওখানে গেছি। অনেকদিন পর নামটা কথা মনে পড়লো আমার। শাড়ির পলক ভাই আমার লাভ, আমার একটা একমাত্র ভালোবাসা। হ্যাঁ, মানে আমি উনাকে অনেক শ্রদ্ধেয় করি, ঠিক আছে। কারণ উনি আমাকে যে পোস্টটা দিছে, এটা মানে একদম শুরুর দিকে যে সাপোর্টটা লাগে, মানে আমি তো আর্টিস্ট হিসেবে গেছিলাম একটা মিউজিক ভিডিওর কাজে। তো এরপরে যেটা হচ্ছে, আমি পড়াশোনার কাজ করা শুরু করে দিছি।
আমার অ্যাক্টিভনেস দেখেই ভাই আমাকে বললো যে এই তুই জয়েন করবি আমাদের টিম। তা আমি আর কিছু চিন্তা করিনি, আমার তো একটা উইকনেস কাজ করে, তো আমি জয়েন করছি। জয়েন করার পরে ভাইয়ের সাথে বড় বড় অনেক প্রজেক্ট করছি, যে স্বপ্নজয় বা ইটারি, তারপরে আরও অনেক বড় বড় মিউজিক ভিডিও যা যা আছে ওগুলো সব করছি। আমেরিকান অ্যাম্বাসিতে কাজ করছি। তো আমেরিকান অ্যাম্বাসির যে ফার্স্ট মিউজিক ভিডিওটা ওইটা আমাদের করা ছিল। তো আমি অ্যাম্বাসির ভিতরে ঢুকে শুটিং করতেছি, এটা একটা ফিলিং অন্যরকম ছিল, মনে হচ্ছে আমি যুক্তরাষ্ট্রে আছি না। তো পরে কাজ করতে 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 মনে হলো যে আসলে 2014-র দিকে আসিফ বিন আজাদের সাথে পরিচয় হয়েছে। আমি জানি না কি জানেন না, ভাই ব্রাদার্স লিমিটেডের তখন 2000 না 3000 সাবস্ক্রাইবার, আর সালমানের তখন মানে 20 এরকম 20-25। তো ওই সময় টঙের দোকান দেখাইছে, কি জানি বলতেছে ইংলিশে। তা আমি বললাম যে ভাই আমি তো ক্যামেরার কাজ করি, দিদি কোনো বন্ধু বান্ধব নাই, তা আপনার যদি কোনো কাজ লাগে আমার বই করে দেখতে বুড়াই লাগে। পরে জানছি যে ও আমার সমবয়সী আপনার, ঠিক আছে। তো তো ওরে বলে হ্যাঁ ব্রো আসো চলে আসো বাসায় আসো, লেটস ডু সামথিং কি বলছে। তো গেছি, যার পরে ও আসিফ বিনাদকে আমি থ্যাংক ইউ জানাবো, বিকজ ও এখন নাই সিনে, বাট তারপরও মানে ও আমার একটা নাম, আসলে ওকে মনে রাখার মতনই একটা মানুষ। অনেক ওর সাথে আমার লাভ হেট রিলেশনশিপ, ও আমার অনেক ভালোবাসি ওকে, আবার ওকে আমি হেটও করি, ঠিক আছে। তো দুইটাই আর কি আছে ওর জন্য। তো ওর কারণে আমি আবার ইউটিউবে মোটামুটি অনেকজনের সাথে পরিচয় হয়েছি, বঙ্গর সাথে পরিচয় হয়েছি, শফিক, শ্রমিক, শামীম ভাই, তামিম, সালমান, ওদের সবার সাথে আমি আসিফের মাধ্যমে পরিচয় হয়েছি। তো তারপর একটা ভালো ফ্রেন্ডশিপ হয়েছে আর কি। তো পরে ইউটিউব করতে 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 ইউটিউবে একটা ভালো ইয়া পাইলাম, তারপর বললাম যে অ্যাক্টিং করা শুরু করা উচিত। এই 2015-তে না 16-তে আমি ফার্স্ট নাটকে অ্যাক্টিং করছি আর কি। তারপর থেকে আসলে আর ওইটাই করে যাইতেছি। তার মানে কি কি পাওয়া গেল? শুরুতে ছিলেন হচ্ছে র্যাপার, তারপর হচ্ছে প্রোডাকশনে বা ক্যামেরা নিয়ে কাজ, তারপর অভিনেতা, এখন আরো অনেক কিছু, ইউটিউবার, তারপর অভিনেতা অনেক কিছু ছিলেন। যাই হোক, এই যে একটু আগে যে নামগুলো বলছিলেন না, যে সালমান মুক্তাদির, আসিফ বিন আজাদ, শৌমিক, সৌভিক, মানে ইউটিউবের শুরুর দিককার আমি বলবো যে বাংলাদেশে যারা ইউটিউব চিনেছে মনে হয় এদের হাত ধরেই, এবং জনপ্রিয়তা কিন্তু এদের মাধ্যমে এসেছে। ওই সময়ের দিনগুলো কিন্তু একদম আলাদা ছিল। আপনার কাছে কি মনে হয়? এখন তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে। আসলে তখন যেটা ছিল কি, মাঠটা খালি ছিল, এমন না যে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে না, বাট এখন যদি আপনি একটা যে কোনো র্যান্ডম জিনিস দেখা সার্চ দেন না, দেখবেন কোনো না কোনো ক্রিয়েটার ভিউ নাই, বা হয়তো অনেক ভিউ আছে আমরা জানিও না, বা আমরা জানি এরকম অনেক দেখবেন ভিডিও, আপনারা এখন যা লিখবেন তাই পাবেন, কিন্তু ওই সময় কিন্তু যা লিখবেন তাই পাইতেন না। আর এক একজন যেমন শফিক শ্রমিকরা হচ্ছে শফিক শ্রমিক তামি, ওরা করতো গান ফ্রেন্ডস, এটা গানের প্যারোডি। সালমানটা ছিল থিম বেসড, স্মার্ট থিম বেসড কমেডি। আসিফদেরটাও এরকমই ছিল, ভাই ব্রাদার্সেরটা। তারপরে আমি যেটা করতাম, আমি একটু চুজ করছি একটু খ্যাত সাইডটা চুজ করছি, মানে আমি খুব কথা বলতাম, তারপরে বেবি আই লাভ ইউ এসব বলতাম, মানে ওইটা মানুষ খাইছে আমি জানি না কেন। তো ওই সময় মোটামুটি একটা ভালো সাড়া পাইছিলাম। তো ওইটার থেকেই তারপরে আসলে ওই নাটকে ডাক পাইছি কিছু। কিন্তু আপনি একটু বলেন না যে খালি মাঠ ছিল, কিন্তু খালি মাঠ বললেও কিন্তু একটা বিষয় কি, সালমান, সৌভিক, শৌমিক বা আপনারা যখন ছিলেন ওই সময় কোয়ালিটি, মানে কন্টেন্টের কোয়ালিটি আমার কাছে মনে হয় যে এখন থেকে বেটার ছিল। হ্যাঁ, এইটা মানে যদি ভিজুয়াল কোয়ালিটি বলেন তাহলে ভিজুয়াল খুবই বাজে ছিল, বাট যদি আপনি কন্টেন্টের কোয়ালিটি বলেন আমি বলবো ওগুলো গোল্ড, এখনও গোল্ড। এখন তো অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানায়, কিন্তু তখনকার কনসেপ্ট ক্রিয়েশন আমার কাছে মনে হয় যে আমরা তো ওগুলো দেখে দেখে বড় হয়েছি, ওগুলো অনেক জাম কাটে হইতো আর কি, মানে একটা হাসিয়েছে এরপর আরেকটা সিনে চলে গেলাম, কিন্তু ওটার সাথে এটার কোনো কানেকশনই নাই। এটা তো নাটক না ভাই, এটা তো মানে স্কিট টাইপের। ঠিক আছে, আমি একটু আপনাকে সেই 1998-এ ব্যাক করে নিয়ে 1998 বলে এটা কইলি মনে আমি কত বয়স। আমি আপনি কথা বলার পরে আমার মাথা ভাবতে যে লোকটা বলতেছে যে 1998 সালে আমি র‍্যাপ সং করতাম। না, র‍্যাপ সং 98 তে করতাম না, আরো পরে কি বললেন আল্লাহ, র‍্যাপাররা সবাই আমাকে গালি দিয়ে মেরে ফেলবে ভাই। না, আমি তখন ভাবতেছিলাম যে আসলে না বয়স কত, কারণ আপনার সঙ্গে আমার যখন দেখা হয়েছিল সে 15-16 সালে, তখন শুনতাম বলছি, করতাম না। 15-16 সালে আমার র‍্যাপাররা মেরেই ফেলবে গালি দিয়ে ভাই, আমি খুব ভয় পাই, বাংলাদেশের মানুষ ভাই। যাই হোক না, আমার আপনাকে 15-16 সালে আমি যেমন দেখেছিলাম তখন তো আমি বাচ্চা ছিলাম একটু, মানে এইটা বললা সে আমারে বুঝাইলো কি যে আমি আসলে একটা বুইড়া আর সে একটা জোয়ান ছিল। এই শুনেন, আপনার বয়স খুব একটা কম মনে হয় না আমার কাছে, যে শুরু থেকে যে আড্ডা দিলাম না তাতে আমার এক্সপেরিয়েন্স না দেখতে যেমন হোক একটু বয়স হয়েছে। আপনার বয়সের কথা জিজ্ঞেস করলাম না আর কি, কিন্তু আমি এখন আপনার মুখে একটু র‍্যাপ সং বা আপনারই ক্রিয়েশনে কিছু শুনতে চাই, যেটা মানুষ ভুলে গেছে, আমি একটু পুরোনো দিনে ব্যাক করে নিই। পোল্ট্রি বাজি রক্তের ভিতরে গাঙ্গের মতো ভাইসা যায়, যে যারে পাইতাছে শালার গরম তেলে বাইজা খায়, দারিদ্রের কারণে পরিবারে হাহাকার বৈশা রইছে, ঘরের ভিতরে খুদাই করবো চমৎকার
চমৎকার, যতটুকু কি করছি ভাই নিজের দমে করছি ভাই, ঈদার জন্মদিনের টাকা জমায় গান বানাইছি ভাই, এখনও নিজের জীবনের কথাটা তোমারে বুঝাতে পারি তো নাই, এর জন্যই কাটা ভরা পথে আমি তো হাইটা তো যাই ভালো তো ভাই, 10 বার উষ্টা খাইছি উষ্টা খাইয়া সবই তো অটোমেটিক তো শিক্ষা গেছি ভাই, আনবি গাই কি হয়েছি ভাই, তোমার কি ক্ষতিটা করছি ভাই, জাকি ভাই র্যাপ পারে না জাকি ভাই, ঠিক আছে ভাই পারি না ভাই, জায়গা মতো ছাড়ি না ভাই, যতটুকু পারি ততটুকু করি, মন দিয়া তো কইরা যাই, র্যাপ পারে না তাও কেমনে গাড়ির চাক্কা চালায় যাই। আর জোস তো ভালোই তো ছিল, কিন্তু বুঝছেন মানে কি হয়েছে, আমি ঈদার জন্মদিনের টাকা জমাই আমি গান বানাইতাম ভাই, আমার হচ্ছে ওই কোয়ালিটি দিব গানটা। মানে একটা সময় এই গানটা মানে যদিও মজা পাচ্ছিলাম, কিন্তু গানের কথা শুনে যেটা মনে হয় যে মানে প্রত্যেকটা মানুষের Struggle আছে। পিছনে যে স্ট্রাগল আছে, সেই 10 বার কথাগুলো- উষ্টা খাইছি তারপর নিজেই শিখছি ভাই। এবং আরেকটা জিনিসও আছে, ধরুন এখন যেমন যারা কন্টেন্ট ক্রিয়েটর বা অভিনয় করে অনেক কিছু অ্যাভেলেবেল, হ্যাঁ ওই সেই 2002 সাল ভাই, 4 ওই সময় সাল, কিছু 6 সাল, ছিল 10 না সাল, কিছুই ভাই, তো ছিল না। কসনিকের হেডফোন দিয়া এমনি র্যাপ কইরা গান বানাইতাম বুঝছেন। তারপরে মনে করেন এই যে ইউটিউবে যে ট্রানজিশনগুলা, এখন তো ক্যাপকাট ক্যানভা কত কিছু আছে, দিলে ছাপ গুইরা মুইরা আয়সা পড়তেছে, আমাদের বৈশা এক একটা ট্রানজিশন বানাইতে হইতো ভাই, অবস্থা খারাপ হয়ে যাইতো। কালার এখন তো লাট আইসে পড়ছে, লাট দিব কালার হয়ে গেল পুরো। হ্যাঁ আমাদের কালার বই গ্রেডিং শিখি নাই তো ভাই, নিজের আইডিয়াতেই যতটুকু পারছি করছি এই। আরো বিষয় ছিল, এখন তো কম্পিউটার ল্যাপটপ ঘরে ঘরে, তখন তো এগুলো ছিল না অ্যাভেলেবেল। হ্যাঁ খুব হাই ক্লাস কেউ না আর ভাই থাকলে পেন্টিয়াম 4 কিনা যে ফাপড়টা মারছিলাম বন্ধুদের কাছে, ও আমি Pentium 4 পেন্টিয়াম 4, আর এখন পেন্টিয়াম 4 অন হইতেই মনে লাগবে আধা ঘন্টা, ফ্রি দিলে তো নেবেন না, নিবেন? ফ্রি দিলেও কেউ নিব না। ঠিক আছে, আমরা একটু অভিনয়ের প্রসঙ্গে চলে আসি হ্যাঁ, জাকি। please. সেটা হচ্ছে যে আমি ব্যাচেলার পয়েন্টে আবার ফিরে আসি। আপনি ব্যাচেলার পয়েন্টে ভাই অভিনয় করেছেন, একটা recently আবার নাটক ভাই, করেছেন। ভাই একটা নাটক আমি জীবনে অনেক নাটক করছি ভাই, হাজারের কাছাকাছি, কিন্তু আমার মনে হয় কি ভাই আমি জীবনে একটাই নাটক করছি যে ব্যাচেলার পয়েন্ট। কিছু মানুষের যে আইডেন্টি হয়ে যায়, এটা আমার জন্য, এটা আমি নেগেটিভলি দেখতেছি না, এটা আমি খুব পজিটিভলি নিতেছি, এবং আমি অমি ভাইয়ের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে সে আমাকে মনে করছে যে আমি আসলে এটা পারবো বা আমি এটা পারি। এই জন্যই মানে এই পুরো অ্যাক্টিংটায় ঢুকা বা ক্যারেক্টার ঢুকা, এটা আমি পুরো অমি ভাইয়ের ক্রেডিট দিতেছি। না এখন ঠিক আছে, অমিত ভাইয়ের ক্রেডিট তো দিব, কিন্তু মাঝে তো ঠিক আছে আপনি মিশু সাব্বিশ অনেকে জ্বালায় টালায় বের হয়ে গেলেন। আমি শুনলাম যে আপনি মনে হয় ব্যাকটেক করতে পারেন বা করছেন। অলরেডি করছি হ্যাঁ, করে দুজনকে অনেক জ্বালাইছি, মার্জুক রাসেল ভাইকে জ্বালাইছি প্রচুর, আর হচ্ছে শিমুলকে আশা দিয়ে চলে আসছি আমি। আশা দিয়ে আবার চলে হ্যাঁ, আসছেন। আমি বলছি ওকে একটা কোর্সেট বানাই দেবো, কিন্তু তুই রাত জীবনও বানাই দিই, ঠিক আছে। আচ্ছা, না আমার এখন প্রশ্ন হচ্ছিল কি যে ব্যাচেলার পয়েন্ট তো আসলে আমরা দেখি কেন খুব মজা পাই, মনে হয় যেন আমার বাস্তব জীবনে আমার ঘরে যা হচ্ছে ফ্রেন্ড সার্কেল তাই আমি স্ক্রিনে দেখি, রিলেটেবল, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যেন আপনাদের শুটিংয়ের সময় মানে আরো বেশি মজা হয়। শুটিংয়ের সাথে তো মজা হয়, কিন্তু এইবার যে দেখলাম যে আসলে সবাই খুব সিরিয়াস বিষয়টা নিয়ে, বিকজ ব্যাচেলার পয়েন্ট মানে এটা কিন্তু জাস্ট র্যান্ডম আমরা বললাম এরকম না, ভেরি ওয়েল প্ল্যান্ড, এবং মানে সব কিছু যে সুন্দরভাবে হয়, মানে একটা শুটিং সেটা আমি মনে করি যে এরকমই হওয়া উচিত, মানে একদম প্ল্যান্ড সুন্দরভাবে, এবং সবাই ডায়লগের আগে বা সিনের আগে যে সিরিয়াসটা থাকে, এটা কিন্তু আমি এমন অনেক সিরিয়াস সিনে বা সিরিয়াস নাটকে আমি দেখি নাই। তবে এটা কিন্তু একটা গুড পয়েন্ট যে সবাই খুব সিরিয়াস বিষয়টা নিয়ে, আচ্ছা তার মানে হচ্ছে যে খুব আমরা সিরিয়াস যে মানুষকে হাসাইতে হবে, ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এই যদি আপনাকে আমি বলি যে ব্যাচেলার পয়েন্টের শুটিং স্পটে হ্যাঁ। সবচেয়ে চিল মুডে থাকে কে? চাষি ভাই চিল চাষে সারাদিন বসে থাকে, রেস্ট করে, শর্টের সময় শর্ট দেয়, মানে আমরা যেমন ঘুরি ঘাড়ি করি, চাষি ভাই এক জায়গায় বসে থাকে, চিল। আর সবচেয়ে ধরেন সবচেয়ে সিরিয়াস মুডে কে থাকে? কাবিলা পলাশকে আমি দেখছি সিনের আগে কোনো জোক করে না, কোনো করে না, ও জাস্ট চিন্তা করে এরকম থাকে। তখন আমি মাঝখানে একটা কথা বললে, ভাই সিনটা করতে হবে ভাই, আমি আয় হায় এটা কী হইলো, তখন আমার ভিতরে আমার গিলটি ফিল কাজ করে যায়, হায় আমি কি তাকে ডিস্টার্ব করে কি আমি নষ্ট করে দিলাম নাকি জিনিসটা। এটা একবার হয়েছে আমার সাথে, ওই যখন এইবার যখন আসলাম ডাইনিংয়ের সিনটাতে, যেখানে আর কি আমি ঢুকে সবার সাথে পরিচয়টা হই, আবার ওই সময় আমি সিনের সময় আমি পলাশটা আমি কি একটা বুঝলাম, হ্যাঁ হাইশার্ট কিনে বলছিলাম, বলতে ভাই একটু সিরিয়াস থাকি, সিরিয়াস থাকি। আমার খুব ভালো লাগছে জিনিসটা, মানে এইটা আমি দেখি না কোনো সেটে, মানে
মানে হচ্ছে যে কাজের প্রতি সবার খুব সিরিয়াসনেস, মানে স্ক্রিনে আমরা যতটা দেখি যে খুব সহজে মানে আসলো বসলো ডায়লগ দিয়ে একটু মারামারি করে চলে গেলো, ব্যাপারটা এরকম থাকে না। আচ্ছা, আমি আপনার সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো, আমি যদি ভুল না করি আপনি তো অভিনয় করেছেন, কিন্তু আপনি একসঙ্গে বলছিলেন যে প্রোডাকশনে কাজ করেছেন। সো বিজ্ঞাপন সহ অনেক কিছু চোখে আপনার দেখা আছে যে কীভাবে একটা বিজ্ঞাপন নির্মিত হয়, কীভাবে একটা আর্টিস্টকে সিলেক্ট করা হয়। আমাদের দেশে অনেক মানে অভিনয়ের জন্য আগ্রহী অনেকে আছে যারা বিজ্ঞাপনে মডেল হতে চায়, কাজ করতে চায়। এটাই অনেকের প্রশ্ন যে আসলে বিজ্ঞাপনে একজন মডেল হিসেবে আমি সুযোগ পেতে পারি কিভাবে? বিজ্ঞাপন হিসাবে খুবই সহজ। আপনি যত বড় আর্টিস্ট হন না কেন, আপনার স্ক্রিন টেস্ট দিতেই হবে। অনেকে মনে স্ক্রিন টেস্ট দিতে হবে কেন, আমি তো আমাকে অলরেডি অনেকে চিনে, কিন্তু বিজ্ঞাপনটা খুব অ্যাকচুয়ালি ডেলিকেট বিষয়। ওখানে ক্লায়েন্টরাও অনেক থাকে, প্লাস হচ্ছে এজেন্সি থাকে, অনেক অ্যাপ্রুভালের ব্যাপার আছে। আপনি জাস্ট গেলাম, হ্যাঁ আরে আমার ভাই ব্রাদার আসো ওরে নিয়ে ওই ক্যারেক্টারটা করাই দিই, এটা হয়তো অন্য জায়গায় হতে পারে, কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে জিনিসটা আমি কখনো দেখি নাই। আর বিজ্ঞাপনের জিনিসটা হচ্ছে যে অনেক বাজেট থাকে রিলেটেড। আর এখানে যে যেন তেন আর্টিস্টকে নিয়ে আসলে সময় নষ্ট করে লাভ নেই, কারণ প্রতিটা সেকেন্ডেই কিন্তু টাকা খরচ হচ্ছে। শুটিংয়ে একটা সেকেন্ড নষ্ট হওয়া বা একটা মিনিট নষ্ট হওয়া কিন্তু মোটামুটি 1000 টাকা লসের বিষয়। সো আমার মনে হয় যে আসলে যারা ইচ্ছুক তারা বলবো যে নিকেতনে বা যারা এজেন্সি, নিকেতনে তো ম্যাক্সিমাম এজেন্সির অফিস, তো ওখানে যে যদি একটু খোঁজ লাগায় বা কোথায় অডিশন হচ্ছে বা কোথায় ইয়ে হচ্ছে, অডিশনটা দিয়ে আসতে হবে। বিকজ আমি যদি আমার কথা বলি বা মজার কথা বলি, একটা জুসের বিজ্ঞাপন, আমি তখন কোনো বিজ্ঞাপন করি না ভাই। আচ্ছা, এটা 2016 বা 17 কথা। তো আমি সৌভিক, তামিম, সালমান, রুদ্র, আমরা এই কয়েকজন একসাথে আড্ডা মারতেছি। তো সবাইকেই ওই টিভিসিটার লিড ক্যারেক্টারের জন্য অডিশনে ডাকছে, আমার তো ডাকে নাই। আর আমি তখন ইউটিউবের মতো নতুন, মানে আমি তো ক্যামেরা পেজে কাজ করি, বাট আমি সামনে খুব কম আসি। তো আমি গেছি, যাওয়ার পরে বসে আছি, সবার শেষ, সবাই ডিসিশন নিতেছে এই ক্যারেক্টার কে করবে, সবাই এক জায়গায় কথা বলতেছে। তা আমার বলতেছে, ভাই আপনি কি অভিনয় করেন? আচ্ছা না ভাই, তাহলে আপনি একটা দিয়ে যান। তা আমি গেলাম, আমি একটা অডিশন দিলাম, একটাকে আমার বাইকে দিল। আচ্ছা, তারপরে আবার আমরা একসাথে আড্ডা মারতেছি। 2-3 দিন পর আমার একটা ফোন আসছে, ভাই আপনার 28 তারিখ ফ্রি আছে? 28, 29? আমার জি ফ্রি আছে, তো ফ্রি আছে, কী করতে হবে? বলে কি আপনি সিলেক্ট হয়েছেন। হ্যাঁ, মানে যেখানে আপনার দেওয়ার ইচ্ছা নেই নেওয়ারই ডাকেই নাই, ওই জায়গায় আমি সিলেক্ট হয়েছি। তখনও ওরা আলাপ করতেছে যে এই একটা তো আমি বাবু তুই যেমন অভিনয় এসব আলাপ চলতেছে। আমি ওদের কাউরে কিচ্ছু বলি নাই, ঠিক আছে, চুপ করে ছিলাম। তারপরে শুটিংয়ের দিন গিয়ে একটা খালি সেলফি আপলোড করছি যে তারা কেউ জানেই না সিলেক্ট হয়, শুধু আপনি সিলেক্ট হয়েছেন। আমি শুধু সিলেক্ট হয়েছি, কারণ একটা ক্যারেক্টারের জন্য অডিশন দিতে গেছিলাম সবাই। এই যে স্ক্রিন টেস্ট নিয়ে আমার একটা প্রশ্ন আছে, অনেকেই জানে না এই স্ক্রিন টেস্টটা মানে কি, ভাই কি করতে হয়? ক্যামেরার সামনে যে একটা বোর্ড ধরায় দেয়, ওই বিষয়টা না ওইটা সব জায়গায় করে নাকি জানি না, কিছু কিছু জায়গায় হয়তো এখন করে, বোর্ড ধরায় টরায় দেয়। আমাদের সময় এরকম কিছুই ছিল না। আমরা যাইতাম, আমাদেরকে বলতো যে এরকম একটা কাজ হচ্ছে, মানে অ্যাকচুয়াল স্ক্রিপ্ট দিত না, কিন্তু ওইটার আশেপাশে কিছু একটা দিত, কারণ ওটা যদি আবার লিক হয়ে যাবে, এই জন্য আশেপাশের ওই একটা স্ক্রিপ্ট দিত, আমাদেরকে বলতো তোমরা অ্যাক্টিং করে দেখাও, ডায়লগটা দাও বা ডায়লগটা এইভাবে দাও। ওইটা আবার রেকর্ড করে রাখতো, ওইটা হয়তো ডিরেক্টররা দেখতো, ক্লায়েন্ট দেখতো বা কোম্পানি দেখতো বা এজেন্সি দেখতো, ওদের অ্যাপ্রুভাল আসলে তারপরে আমাদের সিলেকশন হইতো। এখন অনেক দিন আমি বিজ্ঞাপনে কাজ করি না, রিসেন্টলি আদনান ভাইয়ের একটা কাজ করছি, আদনান রাজীবের, সাকিব খানের সাথে, ওইটা মোটামুটি অনেক ভালো ছিল। ওইটাতে স্ক্রিন টেস্ট তেমনটা লাগে নাই, বাট মানে স্ক্রিন টেস্ট দিয়েছি বাট তেমনটা লাগে নাই, কিন্তু এই বডি মাপ টাপ ওগুলো নিয়ে টিয়ে কাজটা সবই হয়েছে ওখানে। তার মানে হচ্ছে মানে নতুন, এটা আমি আসলে নতুনদের আসলে আমি জানি না কী হচ্ছে, অনেকদিন আমি বিজ্ঞাপন করি না, সো বেশিরভাগ নাটকই করায়। বাট আমি যেটা বলছি সেটা আমি লাস্ট 20-20-এর আগের কথা বলতেছি না। আমি এই জিনিসটা আপনার মুখ দিয়ে বের করলাম এই কারণে যে অনেকে আমাকেও মাঝে মধ্যে বলে যে ভাইয়া আপনারা তো মিডিয়াতে আছেন, এন্টারটেনমেন্ট নিয়ে কাজ করেন, আমরা বিজ্ঞাপনে মডেল হতে চাই, কীভাবে কী করবো? সো আমার উত্তর থেকে আসলে আপনার বাস্তব অভিজ্ঞতাটাই আমি মানুষকে জেনে গেল যে কীভাবে এরকম অনেক প্রসঙ্গ আসে যে আসলে অনেক খারাপ দেয়, কিন্তু আমি বৌমা যেটা নাই বা হয় এরা করে, এটা আমি জানি না ভাই। কিন্তু হইতেও পারে, এটা যে অভিজ্ঞতা করছে তার সে বলতে পারবে না, আমার অভিজ্ঞতা এরকম আমি এখনো দেখি। আচ্ছা, অনেক আড্ডা দিয়ে ফেলেছি, কিন্তু এখন একটা কথা মাথায় আসে, ফেসবুকে আপনাদের একটা দুষ্টামি আমি খুব দেখি। কোনটা? আপনি আর শামীম ভাই। আরে ভাই এটা নিউজে কেন? না আমি দেখি যে মানে আপনার, এটা তো আমার না, সবাই আমার ওয়ালে আসে যে কি আপনি এটা পোস্ট করলেন, উনি আবার পোস্ট করছে কমেন্ট, কিন্তু আগে আমরা কিছুই বুঝি না এটা আসলে কি হয়, কি চলে আপনাদের? এটা এখন না, এটা আজ থেকে আরো 10 বছর পর বা এর ভিতরেই হয়তো জানতে পারবেন, 5 থেকে 10 বছরের ভিতরেই আপনারা জেনে যাবেন, এখন বলা যাবে
পারে মানে এটা। 5 থেকে 10 বছরের পরিকল্পনা আপনার এখন ফেসবুকে বাস্তবায়ন হ্যাঁ এটাই তো উচিত, ফিউচার প্ল্যানিং করে রাখা উচিত না? ফিউচার প্ল্যানিং। আচ্ছা ঠিক আছে, ওকে। অভিনয় নিয়ে কথা বলেছি, র্যাপ সং শুনেছি, বর্তমানে আসতে চাই। এই বলেন না। মুহূর্তে কি নিয়ে ব্যস্ত আছেন? এই মুহূর্তে একটা জিনিস বলা হয় না, সেটা হচ্ছে আমি আসলে এমন একটা জিনিস নিয়ে আসলে ব্যস্ত, যেটা আসলে অনেক আগের থেকে আমি ব্যস্ত। এটা হচ্ছে আমি পশু প্রাণী এখন অনেক আমার কাছে আছে, এবং আমি এখন পশু প্রাণী নিয়ে আসলে আমি মনে করছি যে জীবন তো সবই করলাম, নাচলাম, গাইলাম, ডিরেকশন দিলাম, অ্যাক্টিং করলাম, ইউটিউবিং করলাম, আমি তো আরজেও ছিলাম ভাই। তো ও এটা তো জানি না কোন চ্যানেলে ছিলেন। এবিসি রেডিওতে ছিলাম 5 বছরের মতন ছিলাম। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার মনে আছে আমার জীবনে এখন ভাই একটু শান্তি দরকার। এখন শান্তি কই পাবো? শান্তি দেখলাম যে আসলে আমার ঘরেই ছিল, যেটা আমি বুঝি নাই, সেটা হচ্ছে আমার পশু প্রাণী। তো আমি আসলে অনেকে জানে না, বাট যারা এর ভিতরে আমার বাসায় আসছে বা মিডিয়া আমার সবাই জানে যে আমার কাছে পেটস আছে। এই জিনিসটা আমি দেখা যাব না, কারণ কি আমি নজর জিনিসটা অনেক বিশ্বাস করতাম। নজর লাগে। হ্যাঁ, এবং নজর লাগলে এটা আমার বিশ্বাস করি, এখনও করি, বাট কিছু করার নেই। এখন পেট ব্লগিং করতেছি, সো আমার দেখাইতেই হয়। একটা প্রাণী মারা গেলেও আমি মিথ্যা বলি না, আমি বলি যে মারা গেছে, এই কারণেই মারা গেছে। এইটা করলে হয়তো মারা যাইতো না, এগুলো শিখাই মানুষকে। আমি হয়তো এই জায়গায় আমি অনেক এডুকেটেড না, বাট আমার মোটামুটি 33 বছরের একটা এক্সপিরিয়েন্স আছে। আর মানুষ সামনে গেলে একটু বোকা সাজি, এটা কী করে, ও এটা খাইলে মাছ ভালো হবে, এটা খাইলে পাখি, আমি অ্যাক্টিং করে ইচ্ছা করে দেখার জন্য যে সে কী বলে। আচ্ছা, কারণ তারা তো জানে না যে আমি পেট নিয়ে অনেক বছর ধরে আছি, কিন্তু আমি এটা নিয়ে অনেক বছর ধরে আছি। এবং আমার মনে হয়েছে যে আসলে একটা মানুষ মেন্টালি অনেক শান্তিতে থাকবে যদি সে পশু প্রাণী নিয়ে থাকে। কারণ মানুষের ভিতরে এখন কেমন দিনই হয়ে গেছে ভাই পৃথিবীটা। মানুষ একজনের খালি ক্ষতিটা করলে মজা পায়, ক্ষতি করতে মজা পায়, একজনকে ব্যঙ্গ করতে মজা পায়। মনে করেন আপনি আজকে 10 বছর ধরে অনেক ভালো একটা সিঙ্গার, আপনি অনেক ফেমাস, আপনার অনেক মানুষ ভালোবাসে, আপনার পার্সোনাল একটা দ্বন্দ্বের কারণে আপনাকে এখন সবাই হেট করবে, যেখানে আপনার কোনো দোষও নাই। তো এইটাই আর কি। তো আমার হচ্ছে অ্যানিমাল পাললে আসলে মানুষ অনেক মন থেকে ঠান্ডা হয়, এবং এইটা নিয়ে আসি, এটা নিয়ে ব্লগিং করতেছি। এবং আপনি চাইলে দেখতেও পারেন আমার পুরো বাসায় কিন্তু ভর্তি ভাই অ্যানিমাল ছিল। এই জন্য আমি আসলে প্রশ্ন করে মুখ দিয়ে বের করলাম। তার আগে জানতে চাই যে আসলে কি কি আছে এমনিতে ভাই। এরা পারেও ভাই, আস্তেই করে কেমন জানি ঢুকে যায় প্রশ্নের ভিতরে। দর্শকরা জানে না যে আমি সব জেনে এসেছি, দর্শকদেরকে তো জানাতে হবে। আমি তো জানি যে আপনার কাছে কিছু না কিছু আছে আর কি। কি কি আছে এমনিতে আপনার কাছে এগুলো? আমার কাছে মোটামুটি অনেক ধরনের পাখি আছে। আবার আমি রিসেন্টলি অনেক কোয়েল পাখির আমার অনেক ফ্যাসিনেশন হয়েছে। তা আমি অনেক ধরনের কোয়েল কালেক্ট করছি, মানে ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপরে হচ্ছে অনেক মাছ আছে, তারপর হচ্ছে রেপটেল আছে কিছু, ইগুয়ানা আছে একটা, তারপর একটা বিয়ার্ডেড ড্রাগন আছে, তারপর আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে কাঠবিড়াল, যেটা উড়ে, ওই যে সুগার গ্লাইডার ডাক দিলে যে কোলে আসবে, হ্যাঁ, যে উড়ে যে আসে, যেটা আপনাকে আপনি ইশারা দিলে আসে না, ওইটা আসবে না, কারণ ওটা আমি ট্রেন করি নাই। আপনার ডাকে সে সাড়া দেয় না। আচ্ছা, তাহলে আমি একটু সেগুলো দেখতে চাই। চলেন না প্লিজ। তার আগে একটা প্রশ্ন আছে, আপনি কি প্যারানরমালি বিশ্বাস করেন? অবশ্যই। আপনার বাস্তব জীবনে কোনো ঘটনা আছে? হ্যাঁ, কিন্তু এগুলো বলতে চাই না। বলতে চান না কেন? আমরা উত্তরে আসছি এই কারণে। উত্তরে আসছে মানে আরামবাগ থেকে, মানে প্যারানরমাল ঘটনার সম্মুখীন হয়ে উত্তরে চলে আসছেন। কি হচ্ছে? 4 বছর প্যারা খাইছি। এই কোন ইন্টারভিউ কই চলে যাচ্ছে? প্যারানরমাল কেন না, একটু ওটা তো পেট, সবাই টিভি ভূত শো ভাই, সবাই টিভি। না, আমি কিন্তু করছি, ঘোস্ট হান্টিং করছি। আমি করতে চাইছি, বাট আমার কেউ ঢুকতে দেয় না। কোথায়? ফেলড। আমি বঙ্গ থেকে একটা বাসা আছে, আমি শুনছিলাম ওই বাসাটার ব্যাপারে। না, আমি ধানমন্ডিতে অনেকগুলো আছে না, 27 নম্বরের রাস্তায় তো অনেকগুলো আছে। কঙ্করের বিল্ডিংটা, তারপর যে লালিটের বিল্ডিংটা, তারপর শান্তিনগরে আছে, আরও অনেক আছে। আমি ওগুলো ঢুকতে টাকাও ছাচ্ছি, 20,000 টাকা 30,000 টাকা ছাচ্ছি যে আমার ঢুকতে দেন ভাই, থাকতে দেন, এক রাত দিবেই না। পিতে প্যারানরমাল, দ্যাটস ওয়াই পেটের সঙ্গে প্যারানরমাল চলে আসছে। কোনো প্যারানরমাল ঘটনা থাকলে শুনে আমি তারপর হচ্ছে আপনার ওই রুমটা যেতে চাই। আছে কিছু ছোট্ট করে, মানে আপনার বাস্তব জীবনে ঘটেছে, আমি এর ব্যাপারে খুব ইন্টারেস্টেড। ভাই বাদ দেন না ভাই। কেন, ভয় লাগে আপনার? না, মানে এটা ফ্যামিলি রিলেটেড তো, এজন্য আর কি। ঠিক আছে, তাহলে আমি একটু বলতে পারি চাইলে, আপনি যদি শুনতে চাচ্ছেন। আপনার পার্সোনাল লাইফের সঙ্গে ফ্যামিলি বাদ। আচ্ছা, যেটা হচ্ছে যে আরামবাগের বাসায় আমাদের দোলা ছিল তো অনেক, তো তাবিজ পাইছিলাম। আচ্ছা, তো ওই তাবিজটা আমি তো পাকনা ছিলাম আর কি, আম গাছে উঠে তাবিজটা টান দিয়েছে, পাশের বাসায় ফালাই দিছি। তারপর আবার পরের দিন দেখি জায়গায় আবার তাবিজ, আমি ম্যাচ খারাপ হচ্ছে। আর আমি তো একটু মানে আমার আব্বু হচ্ছে বড় ভাই আর কি, মানে ভাই বোনদের মধ্যে। তা আমি একটু ফাঁপড়ে থাকতাম যে আমি বড় ভাইয়ের ছেলে, ঠিক আছে, প্রদীপ, হ্যাঁ, বড় ছেলে না, বাট বড় ভাইয়ের বড় ছেলে। তো ওই আব্বুটার রাগিটাকে ছিল ওই সময়। তো এরকম পাইরা আবার ফালাইছি। তারপরে আব্বুরে বললাম যে আব্বু কে দিন তাবিজ ঝুলাই দিয়ে চলে যায়। তো আব্বু আবার একটু টিয়া ভাল লাগে না আব্বুর। তো আব্বু গেছে এমন পর্যন্ত গাছের ইয়াগুলো ফালাই দিছে যেন কেউ
মানে উড়ে যায় আপনার লাগাইতে হবে, ওইটা আপনি কেউ উইঠা গিয়ে লাগানো সম্ভব না, আচ্ছা মানে উঠতেই পারবে না, গাছের ডাল মাল সব ডালপালা কেটে ফেলছে। 2 দিন পরে আবার দেখি কি ওই জায়গায় একটা এরকম ল্যামিনেটেড পেপার, মানে নীল রঙের ল্যামিনেশন পেপার, ভিতরে একটা কাগজ আছে 4 ভাগ করা, এরা আরবি লেখা সব। আচ্ছা তা আমি ওইটা পারছি কোনো রকম, আমি আবার গাছ উঠতে পারি তো, গাছেতে পাইরা আমি হুজুরে দিয়েছি, হুজুর বলে এই রে কি হেনতেন, হুজুর চলে গেছে, হুজুর আর পড়াবে না বলে আমারে, বলে এটা কি হবে কি আমাদের ফ্যামিলির ক্ষতি করার জন্য কালা জাদু করছে, আচ্ছা, এটা black- বলছে। black- এখন আমি তো আর জানি না এটা black কি, magic। আমি তখন ছোট। তো পরে আমি গিয়ে ছাদে নিয়ে এটা পুড়াই ফেলছি। এই যে শুরু হইলো ভাই, মানে বড়গুলো বলতেছি না, ছোটোগুলোই বলছি, মানে আস্তে আস্তে দেখতাম যে এখানে একটা খেলনা জাস্ট অটোমেটিক চলতেছে, কোনো ব্যাটারি নাই ভাই। ট্রেন আছে না, ট্রেন অটোমেটিক চলতেছে, ব্যাটারি নাই ভাই, চোখের সামনে। চোখের সামনে। তারপরে মনে করেন যে ওয়ান্ডারল্যান্ডে গেলে যে গাড়ি আছে না, বাচ্চাদের গাড়িগুলো, আমার ছোটো বোনের গাড়ি ছিল, বাইরে গাড়ি ছিল, ফোনে কথা বলতেছি, আমি যখন প্রেম করতেছিলাম একটা মেয়ের সাথে, মানে প্রেম করার চেষ্টা করতেছিলাম, হঠাৎ করে বাইকে উঠছে, আমি এই রাখো রাখো, প্রেম টেম সব ভুলে গেছি, ঠিক আছে। আমি বাসার থেকে দৌড় দিয়ে যেমন ফুফু বাসে গিয়ে বলি কি গাড়ি একা একা চলে, ওরা হাসতেছে। এরপরে মনে করেন একদিন দেখছি যে রাতেরবেলা 3টার সময় দিয়ে বেল টিপতে টিপতে পাকা মারা আছে, আমি গেট এরকম ঘুরে গিয়ে দেখি মেইন গেটই নাই, মেইন গেট নাই, মেইন গেট নাই, অদৃশ্য হয়ে গেছে। নাই, জাস্ট মেইন গেট। আচ্ছা আমার ছোটো বোনটা উঠে আনলাম, ছোটো বোন দেখছে, বলে কী শিখলে বুঝতেছি না। তা এরকম আরও অনেক ছোটো ছোটো কাহিনী বিল্ড আপ হইতে হইতে লাস্টে এমনটা কিছু হয়েছে যে আমাদের ওই দিনই আসলে ওই রাতই আমাদের আসলে ওই বাসা ছেড়ে আমরা চলে আসছি। এখন কি সমস্যার সমাধান হয়ে গেছে? না, কোনো সমস্যা হয় নাই, ওই বাসা ওই রুমই আছে। না এখন তো আর কোনো সমস্যা নেই, ওই এখন তো বাসায় ভালো কী আছেন। সমস্যা যাই না, ভাড়াটার এখন নাই, কেউ নাই, আচ্ছা বাসাটা আমরা সেল করে দিচ্ছি। ঠিক আছে, অ্যাড্রেসটা দিন, আমি যাব। আর এখন আমরা একটু পেটে যাই, সে address-এ বাসায় বলে সে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন একটু জাকি ভাইয়ের যে কিছু কালেকশন আছে, অনেক সুন্দর সুন্দর প্রাণী, না অনেক কিছু আছে, আমরা সেটা দেখবো। চলেন চলেন রোদেও পূর্ব আমরা। ঠিক আছে, ওকে।